আগের দিন আমরা বায়োসাভার্টস ল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বায়োসাভার্টস লয়ের একটি সূত্রের প্রয়োগ আমরা আলোচনা করব। তো এই সূত্রের প্রয়োগটা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমাদের বায়োসাভার্টস ল সম্বন্ধে ধারণাটা আরও মজবুত হবে, অর্থাৎ কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো আজকে আমরা যেটা করব, একটা দীর্ঘ ঋজু পরিবাহী, এখানে একটা পরিবাহী দেখতে পাচ্ছ এবি, এই পরিবাহীর মধ্যে দিয়ে আই তড়িৎ পরিবাহিত হচ্ছে। তো এই আই তড়িৎ পরিবহনের জন্য এর পি বিন্দু, এই যে কোনো একটা বিন্দু নিয়েছি পি এর পাশে, তো এইখানে কতটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা আমরা নির্ণয় করব বায়োসাভার্টস ল সূত্রের সাহায্যে। তো বায়োসাভার্টস ল সূত্রটা, গাণিতিক রূপটা আমি জাস্ট তোমাদের একবার মনে করিয়ে দিই। আমরা বায়োসাভার্টস ল সূত্র যেটা লিখেছিলাম সেটা একটু দেখো, আমি একটু অন্য কালার দিয়ে লিখে রাখছি। সেটা হচ্ছে ডিবি ইজ ইকাল টু মিউ 0 4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার। এখানে একটা আই ডিএল সাইন থিটা হবে। তো এটা আমরা আগের দিন পড়েছিলাম। আমি ভেক্টর রূপটা লিখছি না, ভেক্টর রূপটা আমার আপাতত দরকার নেই। তো এটা ছিল আমাদের বায়োসাভার্টস ল এর যে গাণিতিক রূপ, সেটা এটা আমি অলরেডি তোমাদের আগের দিন আমি আলোচনা করেছি। তো ঠিক এই সূত্র প্রয়োগ করে এই যে এবি তারের মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবাহিত হচ্ছে আই, তার জন্য পি বিন্দুতে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেইটা আমরা নির্ণয় করব। তো তো শুরু করা যাক, আমি নির্ণয় করতে শুরু করছি। তো প্রথমে আমি পাশে দেখো একটু একটা ছবি দেখেছি, এরই একটা অংশ। সেটা হচ্ছে আমরা করব কি, এই তারের উপরে ওটাকে আমি কেন্দ্র ধরছি, ও থেকে এই এল দূরত্বে ডিএল একটা ছোট্ট একটা অংশ নিয়েছি। তো এই ডিএল অংশের জন্য আমরা পি বিন্দুতে কতটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় আগে নির্ণয় করব, পাওয়া যায় সেটা আমরা আগে বার করব। তারপরে গোটা তারটার উপর আমরা একটা করব কি, ইন্ডাকেশন বা সমাকল করে দেবো, করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। তো প্রথমে ডিএল অংশের জন্য পি বিন্দুতে কতটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা আমরা আগে দেখি। ধরে নিই ডিএল অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ধরে নাও ডিবি। তাহলে আমরা সরাসরি ডিবির জন্য আমার পি বিন্দুতে কতটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে আমি একদম এই সূত্রটা প্রয়োগ করি। তাহলে ডিবি ইজ ইকাল টু হবে মিউ 0 বাই 4 পাই আই ডিএল সাইন আলফা বাই এক্স স্কোয়ার। তো একটু বুঝিয়ে দিই, এই থিটাটা ছিল অ্যাঙ্গেলটা, অর্থাৎ পজিশন ভেক্টরের সাথে তোমার ওই অংশটার যে কোণটা। তো এখানে আমার কোণটা হচ্ছে আলফা, ঠিক আছে। তো তাই এখানে নিলাম সাইন আলফা। আর ডিএল থেকে পি বিন্দু দূরত্ব যেহেতু এক্স, তাহলে সে আর স্কোয়ার জায়গায় হবে এক্স স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিএল অংশের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। এইবার দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এখানে পরিবর্তনশীল যে রাশিগুলো আছে সেগুলোকে আমার একটা রাশিতে আমাকে আনতে হবে, নাহলে আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো না। তাহলে এখানে পরিবর্তনশীল রাশি কি কি আছে এই সমীকরণটা তোমরা একটু দেখো। প্রথমে আসি আই। আই তো ফিক্সড, কারণ তারের মধ্যে দিয়ে আমার আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, চেঞ্জ কে হচ্ছে, ডিএল চেঞ্জ হচ্ছে, দেখো ঠিক আছে। আর কে চেঞ্জ হচ্ছে, আলফাটাও চেঞ্জ হচ্ছে। এই যে যত আমি এদিক ওদিক করবো আলফাটা আমার চেঞ্জ হবে, তাহলে এটা একটা পরিবর্তনশীল রাশি। আর চেঞ্জ হচ্ছে এক্স, যদি আমি এই অংশটাকে এদিক ওদিক করি দেখো এক্স এর মানে চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে তিনটে যে ভেরিয়েবল আছে ডিএল, এক্স আর আলফা আর এক্স, এই তিনটেকে আমার করতে হবে কি, একটা ভেরিয়েবল আনতে হবে যাতে আমি ইন্টিগ্রেশনটা ভালোভাবে করতে পারি। তো সেইটা আগে ভেরিয়েবলগুলোকে আমি একটা ভেরিয়েবলে রূপান্তরিত করে নেব। তো আমি যার উপরে ইন্টিগ্রেশন করবো সেটা হচ্ছে থিটাটার উপরে আমার ইন্টিগ্রেশন করলে আমার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে ধরে নাও এই যে পি বিন্দু থেকে একদম তারের এই বি প্রান্ত ধরে নাও থিটা 2 কোণ করছে, আর এ প্রান্ত θ1 কোণ করছে। তো এখানে আমি -θ1 এই কারণেই লিখেছি, কারণ এই যে লাইনটা দেখতে পাচ্ছ ওপি, এটাকে আমি সেন্টার ধরেছি, এর উপরের পজিটিভ কোণ আর নিচে হচ্ছে আমার নেগেটিভ কোণ। তো আমি এই ইন্টিগ্রেশনটাকে করব কি, থিটার উপরে করব, ঠিক আছে। তাহলে আমার বাকি যে ভেরিয়েবলগুলো আছে অর্থাৎ ডিএল, আলফা আর এক্স, এগুলোকে আমি থিটাতে আগে নিয়ে আসি, তারপরে আমি ইন্টিগ্রেশনটা করব, তারপরে দেখবে একদম সহজ হয়ে যাবে বিষয়টা।
তার প্রথমেই যেটা দেখতে পাচ্ছ এই যে চিত্রটা থেকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ আলফা প্লাস বিটা এই দুটো হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আবার আলফা ইজিক্যাল টু, তাহলে কি লিখতে পারি, আলফা ইজিক্যাল টু লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিটা। এবার বিটাটা একটু দেখো, তাহলে বিটা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি একটা এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি করছে, এই যে ট্রায়াঙ্গেলটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বিটা প্লাস থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, কারণ এটা অলরেডি 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই দুটো যোগ করে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে বিটা ইজিক্যাল টু আমার আসছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সেইটা আমি এখানটা যদি পুট করে দিই, তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা করলে চলে আসছে আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে দেখো আলফাকে আমরা থিটাতে কনভার্ট করে ফেলেছি, তাহলে আলফার সাথে থিটার একটা রিলেশন আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে আমার সাইন আলফা, তাহলে সাইন আলফা ইজিক্যাল টু হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজিক্যাল টু হচ্ছে কস থিটা। তাহলে আমরা আলফাটাকে থিটার ভ্যারিয়েবল বা থিটার অপেক্ষকের মধ্যে নিয়ে চলে আসতে পারলাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট, এটা একটু আমার লাগবে পরে ইন্টিগ্রেশনের সময়। এবার বাকি যে ভেরিয়েবলগুলো আছে, ধরো আমার এলটাকে আমাকে আনতে হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি, ট্যান থিটা সমান সমান আমি লিখতে পারি এল বাই আর, বা এল ইজিক্যাল টু আর ট্যান থিটা, বা উভয় পক্ষকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে পাই ডিএল ইজিক্যাল টু আর স্কোয়ার থিটা। তাহলে দেখো ডিএলকে আমরা থিটা ভেরিয়েবলে নিয়ে চলে এলাম। আর ধ্রুবক, এটা আমার সেন্টার থেকে পি এর ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট। আর একটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এইটা আমাদের লাগবে, এটাও আমরা অ্যাপ্লাই করব আমাদের সূত্রে। আর একটা বাকি রয়ে গেল এক্সকেও আমাকে থিটার টার্মে আনতে হবে। তার জন্য আমি করব কি, কস থিটা, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, এখানে কস থিটা সমান সমান কি লিখতে পারি, কস থিটা সমান লিখতে পারি আমরা আর বাই এক্স, বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু আর সেক থিটা, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে এই দেখ আমাদের ভ্যারিয়েবলগুলো থিটাতে, সবকটাকে থিটাতে আমি কনভার্ট করে নিয়েছি। তাহলে সেই মানগুলো আমরা এখানটায় বসিয়ে দিই। তাহলে কি আসছে, ডিবি সমান সমান আসছে মিউ 0 বাই 4 পাই আই যেমন আছে থাকলো। আচ্ছা, ডিএল এর জায়গায় কি বসাবো, ডিএল এর জায়গায় বসাবো হচ্ছে আর সেক স্কোয়ার থিটা, এই যেখান থেকে পেয়েছি। সাইন আলফার জায়গায় কি বসাবো, কস থিটা, সাইন আলফার জায়গায় বসাবো কস থিটা, বসিয়ে দিলাম। আর নিচে যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসায় যাবো আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, বসাবো হচ্ছে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে ফাইনালি আমার কি আসছে দেখো, একটা আর কেটে যাচ্ছে, সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে। তাহলে আমার ফাইনাল যেটা রেজাল্টটা আসছে, তাহলে মিউ 0, আমার এখানটা একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে ডিএল সমান আর সেক স্কোয়ার থিটা ডি থিটা হবে। তাহলে এখানে আমার একটা ডি থিটা আসবে। তাহলে মিউ 0 বাই 4 পাই আই কস থিটা ডি থিটা বাই আর, তাহলে ডিবি সমান আমার এটা চলে আসলো। তাহলে এইবার দেখো, এইটাকে আমি কিন্তু সহজেই এই তারটার উপরে কিন্তু আমি ইন্টিগ্রেশনটা করে দিতে পারবো। তাহলে আমার এবি তারের জন্য যদি আমার ম্যাগনেটিক ফিল্ড বি হয়, তাহলে বি ইজিক্যাল টু হবে ইন্টিগ্রেশন অফ ডিবি। তাহলে এর যে এটা একটা সমাকল, ডেফিনিট ইন্টিগ্রাল, তার লোয়ার লিমিট হচ্ছে θ1, আপার লিমিট হচ্ছে θ2। তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস θ1 থেকে θ2 মিউ 0 আই বাই 4 পাই কস থিটা
বাই আর ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা এখন সহজেই করতে পারবো। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে আমার আসছে মিউ জিরো আই বাই 4 পাই আর চলে আসবে বাইরে, আর এটা ইন্টিগ্রেশনটা হবে সাইন থিটা মাইনাস থিটা 1 থেকে থিটা 2। যদি আমি বসিয়ে দিই তাহলে আমার আসছে ফাইনাল রেজাল্ট মিউ জিরো আই বাই 4 পাই আর সাইন থিটা 2 প্লাস সাইন 1। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে ফাইনালি আমি একদম লিখে দিই, তোমাদের একটা অন্য কালার দিয়ে লিখে দিই। ফাইনাল রেজাল্ট কি পেলাম আমরা? ফাইনাল রেজাল্ট পেলাম হচ্ছে, অর্থাৎ এ বি তারের জন্য বি সমান সমান মিউ জিরো আই বাই 4 পাই আর সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। তাহলে এটা হচ্ছে আমার একটা তারের জন্য কোনো বিন্দু পিতে আমার চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, এইবার আমি যেটা করব, বিভিন্ন স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। স্পেশাল কেস কি? যদি এই তারটা অসীম দৈর্ঘ্যের হয় তাহলে পি বিন্দুতে কি হতে পারে? যদি এই তারটা অর্ধ অসীম হয় তো সেক্ষেত্রে আমার বি কি হতে পারে? আর যদি কোনো বর্ধিতাংশের উপরে, ধরো এরকম তার আছে, এই পি পয়েন্টটা যদি আমি এরকম কোনো একটা জায়গায় নিই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার চুম্বক ক্ষেত্র কি হতে পারে? বা এই রকম জায়গায় নিলে, অর্থাৎ তারের উপরে কোনো একটা বিন্দুতে নিলে আমার চুম্বক ক্ষেত্র কি হতে পারে, এই নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই যে জিনিসগুলো, এগুলো আমার যে কোনো অঙ্কে আমার লাগবে। ঠিক আছে, তো এইটা তো গেল আমার এ বি তারের জন্য পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের মান, তার থিওরি। এবার এর যে আরও যে ভাগগুলো, বিশেষ ক্ষেত্রগুলো, এগুলোর যে সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এইটাও তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা সহজেই অঙ্কটা করে ফেলতে পারবে এইচএস বা নিট বা জয়েন্ট যে কোনো জায়গায়। এবার স্পেশাল কেসগুলো একটু আমরা আলোচনা করি। প্রথম যে স্পেশাল কেসটা আমরা আলোচনা করব, তারটা যদি আমি অসীম দৈর্ঘ্যের, ইজ ইনফাইনাইট, অসীম দৈর্ঘ্যের তার আমরা যদি নিই, অসীম দৈর্ঘ্য, অর্থাৎ তারটার কোনো শেষ নেই, এখান আমার স্ট্রেট লাইন আসছে না, এরকম, তারপরে তারটা এরকম আসবে, তারপরে তারটা এরকম। ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোনো বিন্দুতে আমার চুম্বক ক্ষেত্রের মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা আগে বি এর যে মানটা পেয়েছি সেটা আমি একটু লিখে নিই। বি এর মান আমরা কি পেয়েছি? মিউ জিরো আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। তাহলে দেখো এইখানে আমি পি বিন্দুটা নিয়েছি, তাহলে যখন এটা অসীম দৈর্ঘ্য হয়ে যাবে, দেখো এই যে এখান থেকে অসীম দৈর্ঘ্য হয়ে যাবে, তাহলে থিটা 1 বা থিটা 2 মানটা আস্তে আস্তে কি হয়ে যাবে? এক্ষেত্রে থিটা 1 সমান সমান থিটা 2 এর মানটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। এই মানটা জাস্ট আমি বসিয়ে দিই, তাহলে বি ইজ ইকাল টু হবে মিউ জিরো আই বাই 4 পাই আর সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি। এটা করলে কি আসছে? মিউ জিরো আই বাই 4 পাই আর ইন্টু 1 প্লাস 1 2, 2 কেটে গেল, তাহলে মিউ জিরো আই বাই 2 পাই আর। একদম শর্ট, এটা মনে রাখলেই হবে তোমাদের। তাহলে অসীম দৈর্ঘ্যে তারের জন্য আমার কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র হয় মিউ জিরো আই বাই 2 পাই আর। এবার আসছি অর্ধ অসীম। অর্ধ অসীম কেসটা কি? অর্ধ অসীম কেসটা হচ্ছে এরকম, ধরো আমার তার আছে, এই একটা তার, স্ট্রেট লাইন না, এটা দেখে না আমি আঁকতে পারছি না। তো সেক্ষেত্রে আমার এইখানটায় আছে, পি বিন্দুটা এইখানটায় আছে। এইখানটায় যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে একটা হচ্ছে আমার এই একটা
একটা অ্যাঙ্গেল হবে কি, এইটা হবে 90 ডিগ্রি হয়ে যাবে, আর একটা অ্যাঙ্গেল আমি 0 বসাবো। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা ধরে নাও যে কোনো θ1 তোমার ধরে নাও 0 ডিগ্রি, আর θ2 ধরে নাও 90 ডিগ্রি। তো আমরা যে ভাবে আলোচনা করছিলাম সেক্ষেত্রে এইটা হচ্ছে এরকম, ধরো এই ওপর থেকে আসছে তারটা, হ্যাঁ এই দিকটা আমার অসীম, আর এই এই বিন্দুটা আমরা নির্ণয় করতে চলেছি। ঠিক আছে, এটাও হবে। তো আমরা যে কেসটা নিচ্ছি সেটা হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে আমি মানটা যদি আমাদের বসিয়ে দিই, তাহলে বি সমান সমান হবে μ0 I/4πr, তাহলে একটা হবে সাইন 90 ডিগ্রি আর একটা হবে সাইন 0। তো সেক্ষেত্রে আমার বি এর মান হবে μ0 I/4πr, তাহলে বি এর মান হবে এইটা, অর্ধ অসীম। তো অনেক সময় তোমাদের এইটা এবং এইটা এই ফর্মুলাগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং লাগবে, সরাসরি এই মানগুলো তোমাদের বসাতে হবে। আর কয়েকটা কেস নিয়ে আলোচনা করা যাক। এরকম ধরো আছে, সেটা হচ্ছে ধরো একটা তার এ বি, তার এইখানটায় আমার বিন্দুটা আছে, এইখানে আমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে চুম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমি যে ফর্মুলাটা পেয়েছি, বিটা আগে লিখে নেব। বি সমান সমান হচ্ছে μ0 I/4πr sin θ2 প্লাস sin θ1 লিখে নিলাম। তো দেখো, তো এইবার আমার এই যে অ্যাঙ্গেলের যে লিমিট, ঠিক আছে, সেই যে লিমিটটা একটার ক্ষেত্রে হবে -θ1 আর একটার ক্ষেত্রে হবে -θ2, কারণ দুটোই কি হচ্ছে নিচে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার দুটোই নিচে আছে। তো সেক্ষেত্রে আমরা করব কি, আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম, যে ইন্টিগ্রেশনটা পেয়েছিলাম, ধরো যে বি সমান সমান μ0 4π I/r sin θ। তো এক্ষেত্রে আমরা এইখানটা এটা বসাবো না। ঠিক আছে, আমরা একটু আগে চলে যাব। এটা কোথা থেকে পেয়েছি একটু দেখাই। এই অংশটাতে আমরা নেব, এই অংশটা, কারণ লিমিটটা বসাবো, এই যে লিমিটটা আমার একটু অন্যভাবে বসাতে হবে। ঠিক আছে, এই পোর্শনটা আমরা তুলে নিয়ে আসলাম। তাহলে এখানটা আমার যে লিমিটটা আমরা বসাবো সেটা হচ্ছে -θ2 -θ1। তো সেক্ষেত্রে কি হবে, μ0 I/4πr sin -θ2 minus sin -θ1। আমরা জানি sin -θ মানে হচ্ছে sin θ। তাহলে এটা যদি আমি প্রয়োগ করি তাহলে আমার ফর্মুলা আসবে μ0 I/4πr is equal to sin θ1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে sin θ2। তো এটা হবে। আচ্ছা, এবার যদি এই কেসটা নিই, অর্থাৎ তারের উপরের কোনো একটা বিন্দু নিই, তারের উপরে বিন্দু নিলে কি হবে, তো এক্ষেত্রে আমার দুটোই কি হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই কেসটার জন্য আমার θ1ও হচ্ছে 90 ডিগ্রি, আবার θ2 হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই বিন্দুটাকে সরিয়ে আমি এর উপরে আনছি। তো সেক্ষেত্রে আমার বি কি পাওয়া যাবে, বি পাওয়া যাবে হচ্ছে μ0 I/4πr sin 90 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি। কেটে গেল, কেটে হবে 0 হবে। ঠিক আছে, অর্থাৎ দীর্ঘ ঋজু তারের উপরে যদি কোনো বিন্দু থাকে, এরকম জায়গায় কোনো বিন্দু থাকে, তাহলে কিন্তু আমরা কোনো চুম্বক ক্ষেত্র পাবো না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তো জাস্ট আমরা স্লাইডগুলো একবার তোমাদের জাস্ট মনে করিয়ে দিই কি কি পড়ালাম আজকে। সেটা হচ্ছে একটা দীর্ঘ তারের জন্য
এবি তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। আর কয়েকটা স্পেশাল কেস আমরা পড়িয়েছি, একটা হচ্ছে যদি অসীম দৈর্ঘ্যের তার নিই, যদি অর্ধ অসীম তার নিই, তো সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান। এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? এইগুলো বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। তো আমি নেক্সট ক্লাসে কয়েকটা অঙ্ক করাবো, সেখানে এইগুলো আমার কাজে লাগবে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট আমি ফর্মুলাগুলো বসিয়ে দেবো। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের ক্লাস। নেক্সট দিন এর উপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যাতে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। থ্যাংক ইউ।